আজকের রসায়নের এই 5 নম্বর প্রশ্নটি আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে 3টি ডায়াগ্রাম চিত্র এ বি সি আমরা দেখতে পাচ্ছি। আমরা উদ্দীপক থেকে কিভাবে মৌলগুলোকে চিহ্নিত করতে পারি সেটি আমরা দেখব। এখানে 5টি ইলেকট্রন বিশিষ্ট এ মৌলটি দেখো 5টি ইলেকট্রন বিশিষ্ট, বি মৌলটি মোট 10 আর 2 12টি ইলেকট্রন বিশিষ্ট এবং সি মৌলটি 17টি ইলেকট্রন বিশিষ্ট। তাহলে এ মৌলটির এ মৌলটির পারমাণবিক সংখ্যা 5। তাহলে 5 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কোনটি? বোরন হচ্ছে 5 কার্বন, ওই 5 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট হচ্ছে বোরন। আর তাহলে এ মৌলটি হচ্ছে বোরন, আমরা বুঝতে পারছি। বি মৌলটি 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, তাহলে এটি হচ্ছে ম্যাগনেসিয়াম, আমরা বুঝতে পারছি। এবং সি মৌলটি যেহেতু 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, তাহলে সি মৌলটি হচ্ছে ক্লোরিন। আমরা এভাবে কিন্তু প্রত্যেক মৌলকে চিহ্নিত করে নেব, এটি কোন মৌল, এটি কোন মৌল। তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে যে কোন ধরনের বন্ধন তারা গঠন করতে পারে। তাহলে গ নম্বরে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বি ও সি মৌল দ্বারা বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে বর্ণনা করো। বি ও সি মৌল দ্বারা গঠিত বন্ধন। বি এখানে ম্যাগনেসিয়াম, আমরা বুঝতে পারছি বিটা হলো ম্যাগনেসিয়াম। উদ্দীপকের বি মৌলটি হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম এবং সি মৌলটি হলো ক্লোরিন। তাহলে এই ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের মধ্যে কি বন্ধন গঠিত হতে পারে? আমরা আয়নিক এবং সমযোজী ক্ষেত্রে আমরা কিন্তু বন্ধন গঠন আগেও দেখেছি, আর এখনও যেটা আমরা খেয়াল করব যে এখানে বন্ধন গঠন করতে গেলে কিসে কিসে বন্ধনটা গঠন হচ্ছে, অর্থাৎ এই বি মৌলটা একটা ধাতু নাকি অধাতু। যেহেতু ম্যাগনেসিয়াম, তাহলে নিশ্চিতভাবে বলা যায় বি মৌলটি হলো একটি ধাতু এবং সি মৌলটি যেহেতু ক্লোরিন একটি গ্যাস, অর্থাৎ এটি একটি অধাতু। তাহলে আমরা জানি ধাতু প্লাস অধাতু ইলেকট্রন স্থানান্তর, অর্থাৎ একজন ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। ধাতু ইলেকট্রন ত্যাগ করবে, অধাতু ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ এবং ইলেকট্রন ত্যাগের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আমরা আয়নিক বন্ধন বলতে পারি। আয়নিক বন্ধন বলতে পারি। এই দুটি বিষয়ই খেয়াল করতে হয় আয়নিক বন্ধনের বেলায়। একটি হচ্ছে ধাতু প্লাস অধাতু হতে হবে, একজন ইলেকট্রন ত্যাগ করবে, অন্যজন ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্বারা বন্ধন গঠন করলে ম্যাগনেসিয়ামের প্রথম শক্তি স্তরে আছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টি ইলেকট্রন এবং তৃতীয় শক্তি স্তরে আছে 2টি ইলেকট্রন। আমরা তো তাই দেখলাম, তাই না, 2টি ইলেকট্রন। এবার এটি ম্যাগনেসিয়ামের সাধারণ অবস্থাতে ডায়াগ্রাম চিত্র, অর্থাৎ যখন ইলেকট্রন ত্যাগ করে পারেনি। ক্লোরিনের বেলায় যদি আমরা আঁকি, প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন এবং তৃতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন। তাহলে এই জায়গায় ক্লোরিনের যোজনী কিন্তু 1, কারণ কি একটা ঘাটতি আছে। এই জায়গায় না, ক্লোরিনের যোজনী 1, কেননা পর্যায় সারণীতে 17 নম্বর গ্রুপের মৌল হচ্ছে ক্লোরিন, আর ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2।
কারণ কি ম্যাগনেসিয়াম 2 নং গ্রুপের মৌল আর ক্লোরিন 17 নম্বর গ্রুপের মৌল। তাহলে এর যোজনী 2, এর যোজনী 1। তাহলে একটা ম্যাগনেসিয়ামের সাথে 2টি ক্লোরিন সংযুক্ত হলেই কিন্তু আমরা বলতে পারি একটি বন্ধন গঠিত হয়েছে বা যৌগ গঠিত হচ্ছে, আয়নিক যৌগ। তাহলে একটা ম্যাগনেসিয়ামের সাথে 2টি ক্লোরিনকে সংযুক্ত করতে হবে। তাহলে একটা ম্যাগনেসিয়াম থেকে 2টি ক্লোরিনে 2টি ইলেকট্রন স্থানান্তরিত হবে। আমরা প্রথম চিত্রে কিন্তু এভাবে স্বাভাবিক অবস্থান দেখাতে হবে, ক্লোরিন এবং ম্যাগনেসিয়ামের স্বাভাবিক চিত্র এটি দেখাতে হবে। এবার আমাদের ম্যাগনেসিয়ামকে এখানে আরেকবার আঁকবো। এই 2টি ইলেকট্রন আঁকলাম, এ পাশে একটি ক্লোরিন আঁকবো। ক্লোরিনের ডায়াগ্রাম চিত্র, ম্যাগনেসিয়ামের ডায়াগ্রাম চিত্র আঁকছি আমরা। দুই সাইডে 2টি ক্লোরিন আঁকছি। তাহলে এই ইলেকট্রনটি এই ক্লোরিন গ্রহণ করলো। এই ক্লোরিন গ্রহণ করার পর এটি যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন এইখানে অষ্টক পূরণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটি ক্লোরিন মাইনাসে পরিণত হচ্ছে, এটি ম্যাগনেসিয়াম 2+ পরিণত হচ্ছে যখন ত্যাগ করে ফেলছে। তাহলে আমাদের প্রথম চিত্রে আমরা দেখালাম স্বাভাবিক অবস্থান, দ্বিতীয় চিত্রে কোথা থেকে ইলেকট্রন ত্যাগ হলো এবং কোথায় গিয়ে ইলেকট্রন প্রবেশ করলো সেটি আমরা দেখালাম, এবং তাদের আয়ন কী রূপ হবে সেটিও আমরা দেখালাম। এভাবে ডায়াগ্রাম চিত্রের সাহায্যে আমাদের এই আয়নিক বন্ধনকে দেখাতে হবে। অর্থাৎ আয়নিক বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রন সরাসরি স্থানান্তর ঘটে, একটি থেকে আরেকটিতে সম্পূর্ণ চলে যায় ইলেকট্রনগুলো। এবং এইখানে আমরা আরও একটি চিত্র আঁকতে পারি যে ক্লোরিনের ক্ষেত্রে 8টি ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ হচ্ছে, তাহলে এটিকে আমরা ক্লোরিন মাইনাস লিখতে পারি। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে একটি ইলেকট্রন, 2টি ক্লোরিনের কাছে 2টি ইলেকট্রন ত্যাগ করার ফলে এটি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হিসেবে থাকছে Mg2+ হিসাবে। তাহলে আমরা যদি প্রথমে এই চিত্রটা আঁকলাম, দ্বিতীয়ত এই চিত্রটা এঁকে দেখালাম ইলেকট্রন এখানে প্রবেশ করে, তৃতীয়ত এই চিত্রটা আমরা দেখালাম যে ইলেকট্রন প্রবেশ করার পর, ক্লোরিনে প্রবেশ করার পর তাদের দেখতে কেমন হলো এবং কার কাঠামো তারা লাভ করেছে সেটি আমরা দেখালাম। তাহলে এই দুটি হচ্ছে ক্লোরিন, এটি ম্যাগনেসিয়াম Cl মাইনাস, এটি হচ্ছে ম্যাগনেসিয়াম 2+। তাহলে এভাবে আমাদের কিন্তু এই যে এখানে একে দেওয়া আছে আমরা বি এবং সি এর মাধ্যমে বন্ধন গঠন প্রক্রিয়া আমরা দেখালাম। এবার আমাদের ঘ নাম্বার প্রশ্নে বলেছে কি যে এ এবং সি দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম না মানলেও বি ও সি দ্বারা গঠিত যৌগ অষ্টকের নিয়ম মেনে চলে। তাহলে এ এবং সি দ্বারা গঠিত যৌগ অষ্টকের নিয়ম কেন মানছে না সেটি আমরা একটু দেখি। এ এবং সি দ্বারা, এতে দেখতে পাচ্ছি বোরন, তাহলে বোরনের 3টি ইলেকট্রন, শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন আছে, এটির সাথে যদি ক্লোরিন সংযুক্ত হয় তাহলে বন্ধনটা হবে বি ও সি দ্বারা গঠিত। আচ্ছা,
আমাদের এ ও সি দ্বারা গঠিত যৌগের ডায়াগ্রাম চিত্র। এ ও সি দ্বারা গঠিত যৌগের ডায়াগ্রাম চিত্রটি আমরা আঁকার চেষ্টা করি। চলো তাহলে একটি বোরন আসবে মাঝখানে, আর 3টি ইলেকট্রন 3 কর্নারে আমরা দিলাম। এখানে ক্লোরিনের 1টা 2টা 3টা। শেষ কক্ষপথ আমাদের আঁকানোটা একটু কেমন হয়ে গেছে, যাই হোক শেষ কক্ষপথ এখানে শেয়ারকৃত ইলেকট্রন 1টা। আবার এখানে যদি আঁকি তাহলে এই আরেকটা শেয়ারকৃত ইলেকট্রন। আমরা শুধু শেষ কক্ষপথেরটাই আঁকছি, ভিতরের কক্ষপথেরগুলো আমরা আচ্ছা একেই দিলাম। 3 4 8 2। এখানে আরেকটা, এটা সমযোজী বন্ধন গঠন করছে। তাহলে 3 কর্নারে 3টি ক্লোরিন। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে মাঝের বোরনটা আছে এ কিন্তু অষ্টক নিয়ম মেনে চলেনি। এর শেষ কক্ষপথে কিন্তু 6টি ইলেকট্রন বোরন, 6টি ইলেকট্রন শেয়ার করা ইলেকট্রন সহ বোরনের শেষ কক্ষপথে শেয়ারকৃত ইলেকট্রন সহ বোরন শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন প্রদর্শিত হয়। অর্থাৎ এটি অষ্টকের নিয়ম মেনে চলে না। অর্থাৎ এটি অষ্টকের নিয়ম মেনে চলা হচ্ছে 8টা পূরণ হতে হবে, শেষ কক্ষপথে 8টি পূরণ হতে হবে। অষ্টক এর নিয়ম মেনে চলে না। তাহলে আমাদের প্রথম পার্ট শেষ। এবার দ্বিতীয় পার্টে আমাদের কিন্তু এইখানে যে চিত্রটা আমরা এঁকেছি দেখো, এই ম্যাগনেসিয়ামের এই 2টি ইলেকট্রন কিন্তু স্থানান্তরিত হয়ে এইখানে এবং এইখানে প্রবেশ করেছে। তাহলে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকছে। আবার এই এটা শেয়ারকৃত না, সম্পূর্ণ স্থানান্তরিত হচ্ছে। এই ইলেকট্রন যখন এইখানে প্রবেশ করলো তখন কিন্তু ক্লোরিনের শেষ কক্ষপথেও 8টি ইলেকট্রন পূর্ণতা পেয়েছে, আর অষ্টক পূরণ হয়েছে। আর ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথের 2টি ইলেকট্রন ত্যাগ করার ফলে ম্যাগনেসিয়ামের পূর্বের শক্তি স্তরের 8টি ইলেকট্রন দ্বারা অষ্টকের নিয়ম মেনে চলেছে। আবার এই ইলেকট্রনও এই ক্লোরিন গ্রহণ করার কারণে ক্লোরিনের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণতা লাভ করেছে। তাহলে বি ও সি দ্বারা গঠিত মৌল যেহেতু ইলেকট্রন সম্পূর্ণ ত্যাগ করে যেটির ঘাটতি আছে সেটিতে স্থানান্তরিত হয় এবং যেটিতে আধিক্য আছে সেটি থেকে কম ইলেকট্রন বিশিষ্টতায় প্রবেশ করে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা অষ্টকের নিয়ম মেনে চলে। কেননা যেটিতে 8টি পূরণ হতে 1টি বাকি আছে সেটি 1টি গ্রহণ করে অষ্টক পূরণ করছে, আর যেটিতে অষ্টক পূরণ হওয়ার পরে 2টি
অবশিষ্ট থেকে গিয়েছিল, অর্থাৎ শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন ছিল, সেখান থেকে ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার ফলে সেটি আগের শক্তি স্তরের অষ্টক দ্বারা পূর্ণতা দেখায়। তাহলে আমরা বলতে পারি এ ও সি দ্বারা গঠিত মৌল, এ ও সি দ্বারা গঠিত যৌগ এর ক্ষেত্রে শেয়ারকৃত ইলেকট্রন সহ বোরন শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন প্রদর্শিত হচ্ছে বোরনের, অর্থাৎ এটি অষ্টকের নিয়ম মেনে চলছে না। কিন্তু আমরা বি ও সি দ্বারা গঠিত যৌগের ক্ষেত্রে অষ্টক পূরণ হতে দেখেছি। তাহলে আমাদের মূলত আজকের ক্লাস এই পর্যন্ত ছিল, কিন্তু আমরা সামনের অধ্যায়ের মোলের ধারণা থেকে কিছুটা চেষ্টা করি। চলো, মোলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে ষষ্ঠ অধ্যায়, মোলের ধারণা ও রাসায়নিক গণনা। এটি থেকে আমরা কিছু বিষয় আজকে একটু দেখে রাখব। এই কিছু বিষয়ের ভিতরে আমরা এক মোল যৌগ বলতে কি বোঝায়, এক মোল কোনো গ্যাসীয় পদার্থ বলতেও কতটুকু আয়তন হতে পারে, বা এক মোলে কতটুকু, এক মোল এর ক্ষেত্রে আমরা কতটুকু কি পাই সেই সম্পর্কিত এই আলোচনাটা। যেমন এক মোল পদার্থ সমান আণবিক ভরের সমান পদার্থ। অর্থাৎ এটি দিয়ে আমরা কি বুঝলাম, আমরা যদি H2SO4 এর 1 মোল প্রকাশ করি তাহলে 98 গ্রাম প্রকাশ পায়। তাহলে 1 মোল পানি যদি প্রকাশ করি আমরা, H2O ইকুয়াল 18 গ্রাম পানি বোঝায়। 1 মোল পানি বলতে 18 গ্রাম পানি বোঝায়। 1 মোল NaOH বলতে সোডিয়াম 23, 16, 17, 40 গ্রাম NaOH বোঝায়। যাই হোক, যে কোনো পদার্থের 1 মোল বলতে ওই পদার্থের আণবিক ভরকে বোঝানো হয়। এবার আমরা আরেকটু বুঝি যে মোল সংখ্যা দিয়ে আর কি কি প্রকাশ করা যায়। 1 মোল গ্যাসীয় পদার্থ সমান 22.4 লিটার ওই পদার্থ। 1 মোলের ক্ষেত্রে 22.4 লিটার প্রকাশ পায়। তাহলে যদি কার্বন ডাইঅক্সাইড হয়, ওটা তো গ্যাসীয় পদার্থ। যেটি গ্যাসীয় পদার্থ আছে, যতগুলো মৌলিক গ্যাস আছে তার সবগুলোই আমরা গ্যাসীয় পদার্থ হিসেবে বিবেচনা করতে পারি। যাই হোক, আমরা একটু দেখি যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। যদি সংখ্যা বিবেচনা করি তাহলে যে কোনো কিছুর 1 মোল সমান 6.023
ইন্টু 10⁻23টি অণু বা পরমাণু। অণু বা পরমাণু কেন লিখলাম? যদি মৌলিক পদার্থ হয় তাহলে পরমাণু হবে, যদি যৌগিক পদার্থ হয় তাহলে অণু হবে। এটা কেমন? যে আমরা যদি H2SO4 এর 1 মোল H2SO4, 1 মোল H2SO4 বলতে 98 গ্রাম H2SO4 বোঝায় গ্রামের হিসাবে, তাহলে আমরা এরকমও লিখতে পারি যে 1 মোল H2SO4 এ বা 98 গ্রাম H2SO4 এ 6.023 ইন্টু 10⁻23টি অণু বিদ্যমান। এখানে অণু কেন লিখলাম? কারণ H2SO4 একটি যৌগিক পদার্থ, তাই অণু লিখলাম। যদি মৌলিক পদার্থ হতো তাহলে পরমাণু লিখতাম। H2SO4 যেহেতু হাইড্রোজেন, সালফার, অক্সিজেনের সমন্বয়ে গঠিত, তার জন্য আমরা অণু লিখেছি। 3টি পদার্থ এখানে আছে, অর্থাৎ এটি একটি যৌগিক পদার্থ, তাই আমরা অণু লিখলাম। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো। তো ষষ্ঠ অধ্যায় থেকে মোলের ধারণায় তোমাদের মোল সংখ্যা n = দিয়েই কিন্তু এইগুলো ব্যাখ্যা করা আছে। তোমরা এগুলো একটু দেখবে এবং দেখার পরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে জানালে সেইভাবে আবার ক্লাস নেওয়া হবে। তো বুঝতে পারলেও জানাবে, না বুঝতে পারলেও জানানোর জন্য বলা হচ্ছে। যাই হোক, আমাদের এই 3টি বিষয় কিন্তু খেয়াল করতে হবে। এটি মনে রাখতে হবে যে 1 মোল ইকুয়াল হচ্ছে আণবিক ভরের সমান। আণবিক ভর কি? যে হাইড্রোজেন 2টি, একটি অক্সিজেন। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, 2টি আছে, তাহলে 2 × 2, আর অক্সিজেনের পারমাণবিক ভর 16, 16 আর 2 18, সেভাবে কিন্তু 18 গ্রাম পানি হচ্ছে। 1 মোল সমান আণবিক ভরের সমান, অর্থাৎ 1 মোল পানি সমান 18 গ্রাম পানি। আমরা বলতে পারি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ কোনো কিছুর আণবিক ভর এর সাথেই কিন্তু আমরা এটা হিসাব করতে পারছি। যাই হোক, তো পরবর্তী ক্লাসে, রসায়নের পরবর্তী ক্লাসে এই আণবিক ভরটা দিয়ে আমরা কি করব এবং এই যে 22.4 লিটার এবং 6.023 ইন্টু 10⁻23টি অণু, এই সব কিছু নিয়েই আমরা আলোচনা করব। আমি আসলে তোমাদেরকে এই অংশটার কথাই বলছি যে গ্যাসের মোলার আয়তন, এই যে অংশটা, এই অংশটা থেকে কিন্তু প্রশ্ন আসে এবং আসতে দেখা যায়। N = W/M। এখানে এনটাই কিন্তু মোল সংখ্যা। আমরা এই যে 1 মোল বললাম, এখানে এনটাই হচ্ছে মোল সংখ্যা। অর্থাৎ কোনো মোল সংখ্যা বিবেচনা করতে গেলে আমাদের কিন্তু W/M দিয়ে প্রকাশ করতে হয়। এই W/M কেন? কোনো কিছুর মোল সংখ্যা নির্ণয় করতে গেলে কত, এই যে আমরা 1 মোল বলেছি, 1 মোল না বলে ওখানে মোলের সংখ্যা হিসাব করতেও বলতে হতে পারে, কত মোল হচ্ছে সেটি হিসাব করতে হতে পারে। যদি সেরকম হয় তাহলে N = W/M, N = V/22.4, আর N = বড় N ডিভাইডেড বাই 6.023 টু 10⁻23। এই 3টি সমীকরণ দিয়েই আমাদের কিন্তু ওইগুলো আমরা নির্ণয় করতে পারি। তো W/M দিলে কি হবে, যে কোনোটার মনে করো কত মোল আছে তাই যদি নির্ণয় করতে পারে, তাহলে আমাদের 10 গ্রাম আনুমানিক দেওয়া থাকতে পারে, এবং সেটা যদি H2SO4 হয় তাহলে 98 গ্রাম দিয়ে ভাগ করলে আমরা মোল সংখ্যা পাই। তাহলে তোমরা মূলত এই 3টি সূত্রকে ভালোভাবে দেখবে এবং আমরা যেটা আলোচনা করেছি কিছুক্ষণ আগে সেটি থেকেই কিন্তু আমাদের দেখতে হবে। যাই হোক, এখানে এনটা হচ্ছে মোল সংখ্যা, W হচ্ছে গ্রাম এককে ভর, V হচ্ছে লিটার এককে আয়তন,
এন হচ্ছে অণুর সংখ্যা এবং এম হচ্ছে আণবিক ভর। তাহলে মোল সংখ্যা পাই আমরা গ্রাম এককে ভর ডিভাইডেড বাই আণবিক ভর। আর আবারও মোল সংখ্যা পাই আয়তনকে, যে কোনো দেওয়া আয়তনকে 22.4 লিটার ফিক্সড মান, 22.4 লিটার ফিক্সড। এখানে ফিক্সড মানগুলোকে মনে রাখতে হবে যে আয়তনকে ভাগ দিচ্ছি আয়তন দ্বারা, এখানে 22.4 লিটার দ্বারা ভাগ দিচ্ছি, এবং সংখ্যা বড় হাতের এনকে ভাগ দিচ্ছি 6.023 ইন্টু 10⁻23 দ্বারা। আবার উপরের যেটা ওই যে এম, বড় হাতের এম, এন ইকুয়াল টু ডব্লু বাই এম, এখানেও কিন্তু এই যে এই তিনটি সমীকরণের কথাই আমি বলছি। এন ইকুয়াল ডব্লু বাই এম এবং এন ইকুয়াল ভি বাই 22.4, আবার এন ইকুয়াল বড় হাতের এন ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 অর্থাৎ এখানে প্রকাশ করছে যে আমরা যে মোল সংখ্যা নির্ণয় করব, এনের মান, ছোট হাতের এন যেটা প্রকাশ পাচ্ছে, এই এনের মান নির্ণয় করতে গেলে আমরা যদি আমাদের গ্রাম এককে ভর দিয়ে বলে যে এটা মোল সংখ্যা কত হবে, তাহলে তাকে আমরা আণবিক ভর দিয়ে ভাগ করেও নির্ণয় করতে পারছি মোল সংখ্যা। আর যদি আমাদের নির্দিষ্ট আয়তন দেয়া থাকে যে 100 লিটারে কয় মোল হবে বা 5 লিটারে কয় মোল হবে, তাহলে ভি এর স্থানে আমাদের 5 লিটার এবং 22.4 লিটার দিয়ে যদি আমরা ভাগ করি, এটা কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, অর্থাৎ এই দ্বিতীয় এই সমীকরণটা কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য পদার্থের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। অন্য পদার্থের ক্ষেত্রে উপরেরটা এবং নিচেরটা এই দুটি প্রযোজ্য। যদি আমাদের অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা দিয়ে দেয়, সেক্ষেত্রে সেই সংখ্যাটা এই বড় হাতের এনের জায়গায় বসবে এবং 6.023 ইন্টু 10⁻23 এটি হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এই সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা মোল সংখ্যা পেতে পারি। যাই হোক, তোমরা এটি দেখবে, দেখার পরে আমরা সামনের দিন এই সম্পর্কিত সমাধান করার চেষ্টা করব। আর আরেকটি সূত্র আমাদের খুব ইম্পর্ট্যান্ট, লাগবে, সেটি আমরা একটু দেখি। সেটি হচ্ছে এইটা, এই সমীকরণটা ডব্লিউ ইকুয়াল এস এম ভি বাই 1000। এখানে কি আছে, ডব্লিউ হচ্ছে সেই গ্রাম এককে ভর, আর আমরা যে মোলারিটিতে কোনো কিছু নির্ণয় করব, ঘনমাত্রা, এই দ্রবণের মোলারিটি বলেছে, এটি কিন্তু মূলত দ্রবণের ঘনমাত্রা। আর ভিটা হচ্ছে আয়তন, মিলিলিটার এককে দ্রবণের আয়তন, আর এমটা হচ্ছে আণবিক ভর, এটা তো আমরা জানি। তাহলে ডব্লিউ হচ্ছে গ্রাম এককে ভর, অর্থাৎ কোনো কিছু, মনে করো কোনো কিছু একটা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ তৈরি করতে গেলে কোনো কিছু দিয়ে, যেমন H2SO4 দিয়ে বা কোনো কিছু দিয়ে নির্দিষ্ট ঘনমাত্রার, যেমন 0.5 মোলারিটির ঘনমাত্রার একটি দ্রবণ প্রস্তুত করতে বলা হলো। সেখানে আমাদের আয়তনের পরিমাণও দেওয়া থাকবে এবং আণবিক ভর আমরা নির্ণয় করে নিব। যদি আমাদের এরকম আসে, (0.5 মোল ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে 100 ml দ্রবণে H2SO4 কতটুকু মেশাতে হবে, এরকম প্রশ্ন আমাদের আসতে পারে। তাহলে এক্ষেত্রে আমাদের ডব্লুর মানই কিন্তু কতটুকু, মানে কি, গ্রাম এককে ভর প্রকাশ করছে, এত এর করো কতটুকু নির্ণয় করো। যাই হোক, আমরা ডব্লু ইকুয়াল টু এস এম ভি বাই 1000 এটি দিয়েই আমরা সমাধান করব। তাহলে এস এর মান 0.5,
এইখানে H2SO4 এর আণবিক ভর কিন্তু 98, এটি হিসাব করতে আমাদের আগে শিখতে হবে কিভাবে। H এর পারমাণবিক ভর 2, H2SO4, H2SO4, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, 2টি আছে, তাহলে 1 গুণ 2 যোগ সালফার হচ্ছে 32 যোগ 16 নম্বরে আছে 16 দুগুণ 32, আমরা দ্বিগুণ দিয়েও হিসাব করতে পারি। আর অক্সিজেনের হচ্ছে 16 গুণ 4, 4 16 64, এবার 2, তাহলে 2 যোগ 32 যোগ 64, এটি যদি আমরা যোগ করি তাহলে 98 হয়। যাই হোক, আমরা 0.5 ঘনমাত্রা এস এর মান ইন্টু এম এর মান 98 ইন্টু 100 ml বলেছিল, 100 ml ডিভাইডেড বাই 1000, তাহলে 10, 20, 4.9, তাহলে আমাদের H2SO4 প্রয়োজন, H2SO4 প্রয়োজন 4.9 গ্রাম। এভাবে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম করতে হবে। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা পরবর্তী এই 2টি টপিক দেখে রাখবে, আর পূর্বের টপিকও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে জানাবে। তো ধন্যবাদ।